জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। অবশেষে গুমের 2 মামলা সহ মানবতাবিরোধী 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের 7 দিনের মধ্যে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন আদালত। সকালে কড়া নিরাপত্তায় বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ হাজির করা হয় সেনা হেফাজতে থাকা 15 কর্মকর্তাকে। তাদের 13 জনকে 2টি গুমের মামলায় ও 2 জনকে জুলাই আন্দোলনে রামপুরায় হত্যা মামলায় আসামি হিসেবে তুলে ধরে প্রসিকিউশন। পরে অভিযুক্তদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আগামী 5 ও 20 নভেম্বর এই 3 মামলার পরবর্তী তারিখ ঠিক করা হয়েছে। এদিকে আসামি পক্ষের আইনজীবী জানিয়েছেন, অভিযুক্ত সেনা সদস্যরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। তাদের সাব জেলে রাখা হবে বলেও জানান তিনি। আগামী শুনানিতে তাদের জামিন আবেদন করা হবে বলে জানান এই আইনজীবী। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ 20 নভেম্বর ধার্য করা হয়েছে। এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে। তাদেরকে কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন। কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন, অর্থাৎ কোন জেলে রাখবেন, কোন সাব জেলে রাখবেন, ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন, এটা অ্যাবসোলিউট অথরিটি কারা কর্তৃপক্ষের অর্থাৎ সরকারের। আদালতের কাজ হচ্ছে তাদেরকে কাস্টডিতে পাঠিয়ে দেওয়া। কাস্টডিটা মেনটেন করেন রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা মোর স্পেসিফিক্যালি কারা অধিদপ্তর। সুতরাং কারা কর্তৃপক্ষ তাদেরকে কোন কারাগারে রাখবেন সেটা তারাই নির্ধারণ করবে। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে এই আদালতে তারা আত্মসমর্পণ করেছে। তারা সবাই আশা করে তারা এই আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবে। যারা সত্যিকারে অপরাধ সংগঠিত করেছে তারা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছে। এই অফিসার অত্যন্ত বলিয়ান এবং তারা নির্দোষ এবং তারা কোর্টের মাধ্যমে ভবিষ্যতে নির্দোষ প্রমাণিত হবে বলে আমরা আশা করি। অভিযুক্ত সেনা সদস্যদের ট্রাইব্যুনালে হাজির করার ঘটনাকে বড় অর্জন হিসেবে দেখছেন আওয়ামী লীগ আমলে গুমের শিকার হওয়া ব্যক্তিরা। বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদের হাজিরার পর গণমাধ্যম কর্মীদের তারা একথা বলেন। অভিযুক্তদের শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে বহন ও ক্যান্টনমেন্ট সাব কারাগারে রাখার সমালোচনা করেন ভুক্তভোগীরা। একসময় আয়নাঘরে বন্দি ব্রিগেডিয়ার আজমি বলেন, যারা অপরাধ করেছেন তাদের জন্য সেনাবাহিনীকে দোষারোপ করলে চলবে না। ভারত এদেশের জনগণ ও সেনাবাহিনীকে মুখোমুখি করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি। গুমের শিকার ব্যারিস্টার আরমান বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিদের যারা দেশ ছাড়তে সহায়তা করেছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। এই যে 25 জন অপরাধীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, এরা একজনও কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরে থেকে কোনো অপরাধ করার কারণে ওয়ারেন্ট বের হয়নি। তারা সেনাবাহিনীর বাইরে এসে, সেনাপ্রধানের নিয়ন্ত্রণের বাইরে এসে তারা এগুলি করেছে। 999 জন ভালো আর একজন খারাপ, তার জন্য পুরো বাহিনীকে বদনাম রটানো, কুচ্ছাটানো কিন্তু কোনো দেশপ্রেমিকের কাজ নয়। আমার স্বামীকে নাকি ইন্ডিয়া নিয়ে গেছে, তাকে নাকি মারা হয় না, এটা বলছে জিয়াউল হাসানের ছোট ভাই। এসি ভ্যানে করে আনা হয়েছে, যেটা আসলে ঠিক নাই। এই গুমের সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচার যাতে হয় বাংলা। আর এই বাহিনীতে যেন এইরকম মানুষের সৃষ্টি না হয়, যেন তারা এই কাজ করে তাদের প্রমোশন পুষ্পদবি বাগাই নেওয়ার চেষ্টা করে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, বরং সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছেন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, রাজনৈতিক দলগুলোর বক্তব্য বিবৃতির কারণে কিছু বিভ্রান্তি তৈরি হচ্ছে। ট্রাইব্যুনালে গুম ও হত্যা মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের হাজির করায় সেনা প্রশাসনকে সাধুবাদ জানান তিনি। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চাই এটা বলে নাই, বলেছে ইন্টারিম সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো রোল পালন করবে। এটা বলতে তত্ত্বাবধায়ক সরকার আমাদেরকে একটা নিরপেক্ষ ভূমিকা চেয়েছে, ওটা তাদেরকে অ্যাসিওর করা হয়। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে ওনারা এসেছেন বা যেভাবে ওনাদের নিয়ে আসা হয়েছে, এখানে আপনার সেনা প্রশাসন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনীর প্রধান, ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার।
এদিকে বিএনপির পর এবার এনসিপি ও জামায়াতের সাথে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 5:15টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় যাবেন নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দল। এরপর সন্ধ্যা 6টায় ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করবে জামায়াত ইসলামী। দলের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ তাহেরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেবে। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি নেতারা সাক্ষাৎ করেন। এ সময় নির্বাচনের প্রস্তুতি, প্রশাসনের রদবদল সহ দেশের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়। জাতীয় নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকারের আবহ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে সিইসি এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন আয়োজনে কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না ইসি। আমরা চাই সর্বস্তরে সবাই আমরা আইন মেনে চলব, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং আইনকে এস্টাবলিশ করব। সবকিছু শেষ হওয়ার পরে তখন দেখবেন যে আর কেউ নাই, সবাই মারামারি করে ভোটের কেন্দ্র দখল করে, বাক্স দখল করে বাড়ি চলে গেছে, আর আপনি গিয়ে হাজির হলেন। সেটা যাতে না হয়, কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে, আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন। আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। গণ অভ্যুত্থানের শহীদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় 2 জনের 13 বছর করে ও একজনের 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক এই রায় দেয়। মামলার বিবরণে জানা যায়, 2025 সালের 18ই মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে কিশোরী লামিয়া সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ঘটনার পর তিনি নিজেই বাদী হয়ে দুমকি থানায় একাধিক আসামির বিরুদ্ধে মামলা করেন। এই ঘটনার পর গভীর মানসিক আঘাতে ভুক্তভোগী লামিয়া পরে আত্মহত্যা করেন। সে সময় ঘটনাটি এলাকা জুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি করে। চট্টগ্রাম বন্দরের নিয়মরিং টার্মিনাল বিদেশিদেরকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর আগ্রাবাদ মোড়ে সমবেত হন বিভিন্ন কারখানার কয়েকশো শ্রমিক। পরে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ করেন। পরে বন্দর অভিমুখে মিছিল বের করেন তারা। এক পর্যায়ে মিছিলটি পুলিশি বাধার মুখে পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন শ্রমিকরা। এ সময় চট্টগ্রাম বন্দরের নিয়মরিং টার্মিনাল বিদেশিদের হাতে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। একই সঙ্গে চলতি মাসের মধ্যে দাবি না মানা হলে আগামী 1 নভেম্বর অনশন কর্মসূচি সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। শ্রমিক নেতারা বলেন, দেশের বন্দর বিদেশিদের দিলে বহির্শত্রুর হুমকির মুখে পড়বে। এদিকে মাশুল বাড়ানো সহ একই দাবিতে পরিবহন শ্রমিক, ব্যবসায়ী সংগঠন সহ নানা পক্ষ কর্মসূচি পালন করছে। রাজধানীতে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। অনুধাবন করতে পারছেন। আমি যদি ব্যবসায়ীদের কথাই বলি, তারা বলছে যে আমাদের অবস্থা সম্বন্ধে এদের সরকারের কোনো অবগতি নেই। আমি সরকারকে দোষারোপ করব না, কারণ এইটি নির্বাচিত যেহেতু সরকার নয়। অনেকে আমাকে জিজ্ঞেস করে আপনার প্রত্যাশা কি এই সরকারতে। আমার কোনো প্রত্যাশা নাই, কারণ একটা অনির্বাচিত সরকারের কাছে আমি প্রত্যাশা করে কোনো লাভ হবে না, কারণ তাদের কোনো ম্যান্ডেট এসার জনগণ তাদেরকে দেয় নাই। সুতরাং তাদেরকে আমার কি প্রত্যাশা থাকবে একটাই, সেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব জনগণের মালিকানাটা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের নির্বাচিত সংসদ সরকার গঠন করে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, সেই ধরনের একটি ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাওয়া হচ্ছে তাদের মূল লক্ষ্য ছিল। এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে, আমি ওগুলো বলার দরকার নেই, আপনারা সবাই জানেন। আমাদের ঐক্যমত কমিশন থেকে শুরু করে 14 মাস ধরে এগুলো চলেছে। শেষ পর্যন্ত যা হোক সনদ সই হয়েছে, কিন্তু এর মধ্যে বাংলাদেশের নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে আপনারা দেখবেন যে অনেকগুলো সিদ্ধান্তে চাপের মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত হচ্ছে, চাপের মাধ্যমে। মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।
চলে যাচ্ছি পরের খবরে। নিরাপদ সড়ক নিশ্চিতে আগামীতে লাইসেন্স পেতে হলে 60 ঘন্টা প্রশিক্ষণ থাকতে হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। রাজধানীর তেজগাঁও সড়ক ভবনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত সভায় উপদেষ্টা আরও বলেন, ড্রাইভাররা প্রশিক্ষণপ্রাপ্ত না হওয়ায় দুর্ঘটনা বাড়ছে। সামনে লাইসেন্স পেতে হলে আপনাকে 60 ঘন্টার প্রশিক্ষণ নিতে হবে এবং এই প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করব এবং আপনি যখন প্রশিক্ষণ নেবেন তা আপনার তো আয় থাকবে না, সেই জন্য আমরা প্রশিক্ষণ একটা ভাতা আপনাদেরকে দেব। যেসব সড়কে যে নির্মাণ কাজ চলতেছে এবং যাত্রীদের ভোগান্তি হচ্ছে সেই সব এলাকায় আমরা 10,000 হেলমেট দেব এবং আজকে প্রতিনিধিত্বমূলকভাবে কয়েকজনকে হেলমেট দেওয়া হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অকার্যকর বৈঠকে বসতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাঙ্গেরিতে অনুষ্ঠেয় দুই নেতার বৈঠকের বিষয়ে তাৎক্ষণিক কোনো পরিকল্পনা নেই এমন কথার পর, হোয়াইট হাউসের এমন বার্তার পর মঙ্গলবার সাংবাদিকদের এই কথা জানান ট্রাম্প। ইউক্রেন যুদ্ধকে ভয়াবহ আখ্যা দিয়ে ট্রাম্প অভিযোগ করেন, যুদ্ধ শুরুর সময় তিনি ক্ষমতায় থাকলে কখনোই এটি হতে দিতেন না। বাইডেন প্রশাসন এই যুদ্ধের জন্য 350 বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রি করেছেন বলেও সাংবাদিকদের জানান ট্রাম্প। এদিকে বিবিসি জানায়, যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে মত পার্থক্যগুলো এই সপ্তাহে সামনে আসায় ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে ট্রাম্প পুতিন বৈঠকের। এর আগে গত 16 অক্টোবর ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপের পর আগামী 2 সপ্তাহের মধ্যে হাঙ্গেরির বুদাপেস্টে দুই নেতার বৈঠকে বসার আভাস দিয়েছিলেন ট্রাম্প। সুপার ওভারে 1 রানের হতাশার হার বাংলাদেশের। এমন হারের জন্য অধিনায়ক মেহেদী মিরাজকে দুষলেন সাবেক ক্রিকেটার জাবেদ ওমর বেলিম। তার মতে সুপার ওভারে রিশাদকে সুযোগ দেওয়া যেত। অন্যদিকে মূল ম্যাচের শেষ বলে সোহানের ক্যাচ ছাড়া মানতে পারছেন না সাবেক অধিনায়ক রকিবুল হাসান। ক্যাপ্টেন্সি খারাপ বলবো কেন, 4-5 জন মিলে ইভেন কোচ, ব্যাটিং কোচ এরা মিলে কিন্তু ডিসিশন নেয়, ঠিক আছে। কিন্তু ওই একটা জায়গায় আমি হলে হয়তো আমি ইসেরে কি নাম সম্মুর জায়গায় আমি রিশাদকে ট্রাই করতাম। কেন আপনি 5 ওভারে বলে 6 ওভারে বলিংয়ে আপনার সাফকর্নার মানে মারতেই যায় মানুষ। ওনার যদি ভালো গত 2টা ম্যাচে উনি আউটস্ট্যান্ডিং করছেন, আবার রাইটি লেফটি কম্বিনেশন ছিল, তো ওই জায়গায় আমার মনে হয় আমি হয়তো সাইফ এবং রিশাদকে আমি ট্রাই করতাম। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু অপরচুনিটি তৈরি করে দিয়েছে সুপার যাওয়ার জন্য। ওরা যেভাবে খেলছিল লাস্ট 7 উইকেট পড়ার পর অনারে জেতার কথা, ওই জায়গায় ওরা স্লগ সুইপ বা এগুলো খেলতে গিয়ে সুযোগ দিয়েছিল। উইকেট তো গত ম্যাচের থেকে কাছাকাছি ছিল, বাট একটু হয়তো বেটার ছিল। বাট দেন ক্যাপ্টেন্সি হি ইজ ডুইং অল রাইট। আউট করা উচিত ছিল, লিভ ইট করে সোয়ান ছড়ে যেত, বিকজ ও হলো অ্যাটাকিং দ্য বল, ওয়েন ইজ ফেসিং দ্য বল, এটা তার ক্যাচ, এটা ক্রিকেটের ভাষায় আমরা বলি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv-তে।